কি সুন্দর আবদার। তাইসিরের এহেন আবদারে আটকে ওঠে তাহিরা। কোটর ছাড়া হলো চোখের মনে। লজ্জায় কান থেকে গরম ধোয়া বের হচ্ছে। সে আটকে উঠে মৃদু চেঁচিয়ে উঠল। না 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 না। ওয়াই? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো তাইসির। তার কণ্ঠ পরিবর্তন অনুভব করতেই চুপসে গেল তাহিরা। জামাবিহীন নিজেকে ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল। সে কিছুতেই পারবে না এই কাজ। তাছাড়া তার পরনে রয়েছে তাইসিরের টি শার্ট, যেটা কিছুতেই দেখানো যাবে না। মেয়েটির আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল ওপাশ থেকে ভেসে আসা গম্ভীর গলার ধমকে। কি প্রবলেম? দেখা তো সমস্যা কোথায়? লজ্জা পাওয়ার গিয়েছে, আমি তো নতুন দেখবো নাকি প্রতিদিন? আমার ঘুম পেয়েছে, আল্লাহ হাফেজ। অরুর বাচ্চা না দেখিয়ে। আর কোনো বাক্য শুনতে পেল না তাহিরা। তার আগেই ডিসকানেক্ট করে দিল তাইসিরের ফোন। বুকের ভেতর কেমন ধিমিম ড্রিম করছে। নির্লজ্জ লোকটি ওসব ছাড়া ভালো কিছু জানে না। তাইসিরের কথাগুলো মনে মনে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল মেয়েটির ঠোঁটে। ইস, কি লজ্জা! লোকটির মুখে কিছুই আটকায় না। সময় বহমান, দিন পেরিয়ে রাত এবং রাত পেরিয়ে দিন, এভাবেই চলছে প্রকৃতি। প্রবাদে আছে, সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। তারা চলে নিজ গতিতে, নিজ ইচ্ছায়। যেমন দেখতে দেখতে পার হয়ে গেল 1 মাস। তাহিরার পরীক্ষা শেষ হয়েছে গতকাল। বেশ ভালোই প্রিপারেশন ছিল পরীক্ষার। তার মূল অবদান ছিল তাইসিরের। নিজের সব ব্যস্ততা সাইডে রেখে রাত ভরে পড়িয়েছে অনলাইন মাধ্যমে। বুঝিয়েছে কোনটি কিভাবে করতে হবে, লিখতে হবে। তাহিরাও খুব মনোযোগ দিয়ে সেগুলো শ্রবণ করেছে নিজের মস্তিষ্কে। এই 1 মাসে বদলে গেছে অনেক কিছুই। তাহিরার সাথে তাইসিরের সম্পর্কটাও অনেকটা সহজ হয়েছে। তাইসিরের কোনো কিছুতেই এখন আর খারাপ লাগে না। লোকটির সবকিছু খুব এনজয় করে তাহিরা। এখন আর লোকটির ধমকে চোখের কোণে পানি আসে না, বরং ভালো লাগে লোকটির শাসন। সে যখন নেশাতুর কণ্ঠস্বরে বেফাঁস কথা বলে, তখন আর অস্বস্তি বোধ হয় না, বরং লজ্জায় কুঁকড়ে যায়। এখন শুধু অপেক্ষা তার একটা পরিপূর্ণ সংসারের। এই 1 মাসে পরিবর্তন এসেছে নিশাত সাইফের জীবনেও। আপনি থেকে তুমিতে এসেছে সাইফের সঙ্গে নিশাতের সম্পর্ক। সাইফের প্রিটেস্ট পরীক্ষা শেষ, ফাইনাল এক্সাম কিছুদিন পর। এখন স্বপ্ন শুধু একটা ছোট্ট সংসার করার। তাজিন আর জারার বিয়ের শপিংও শেষ। বিয়ের বাকি আর 3 দিন। শহরের নামি দামি সবাই আমন্ত্রিত সেখানে। বেশ ধুমধাম করেই হচ্ছে তাদের বিয়ে। বাড়ি সাজাতে ব্যস্ত এখন। সবকিছু উপভোগ করার পাশাপাশি চুটিয়ে প্রেম করছে দুজনে। এক বুক প্রত্যাশা সুন্দর একটা ম্যারেজ লাইফ কাটানোর। আজ 29 তারিখ, রোজ শুক্রবার। আজকে সাইফের জীবনের একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে সারপ্রাইজ দিতে যাচ্ছে নিশাত। টুকটুকে লাল শাড়ি, লাল রেশমি চুড়ি, চুলগুলো খোপা করে তাজা গোলাপ কুচে দিয়েছে সেই খোপায়। ঠোঁটে দিয়েছে টকটকে লাল লিপস্টিক। একদম লাল টুকটুকে বউ সেজেছে। আর তাতে সাহায্য করেছে তাহিরা। নিশাত আয়নায় নিজেকে আর একবার দেখে নিল। না, খারাপ লাগছে না দেখতে। সাইফ জানে না তার যাবার কথা। নিশ্চয়ই অবাক হবে দেখে, ভেবেই লাজুক হাসল নিশাত। আশা বনু, ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো। শুক্রবার হওয়াতে কোচিং ছিল না সাইফের। ক্যাফে থেকে বেরিয়ে বসুন্ধরা গিয়েছিল তাজিনের সাথে। বড্ড ক্লান্ত লাগছে। গরমে গায়ের মেরুন শার্টখানা ঘামে ভিজে চুপসে আছে গায়ের সাথে। সাইফ ফ্যানের সুইচটিতে চাপ দিয়ে একটা একটা করে বোতাম খুলতে শুরু করল। বোতাম খোলা শেষ করে দুদিকে আড়াআড়ি করে মেলে পায়ে জুতো সহই ধপাস করে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বুজে শুয়ে রইল মিনিট খানেক। আশাকে এখনো আসতে না দেখে বসলো, হয়তো পড়শে তার ডাক শুনতে পায়নি। তৃষ্ণা নিয়েও শুয়ে রইল সাইফ। উঠে এখন আর আনতে ইচ্ছে করছে না। বউয়ের অভাব অনুভব করল সাইফ। আজ যদি তার প্রিয়সী থাকতো, সে বলার আগে নিজের হাতে শরবত বানিয়ে এনে বলতো, জান, এই নাও শরবত, তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। কল্পনা থেকে ছিটকে বেরিয়ে আসে সাইফ। দুম করে চোখ মেলে তাকালো। সে তো কল্পনা করছিল, তাহলে বাস্তবে নিশাতের কণ্ঠস্বর কিভাবে শুনল। বিস্ময় নিয়ে তাকালো। চোখের সামনে দৃশ্যমান হলো তার পুতুল বউয়ের মুখশ্রী। তড়াক করে দাঁড়িয়ে গেল সে, বিস্ময় কণ্ঠে বলল, তুমি এখানে? কেন আসতে পারি না আমি? সাইফ কিছু বলতে পারে না। মেয়েটির এহেন বধূবেশ দেখে শুকনো ঢোক গেলে মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রেয়সীর পানে। একটা ছোট্ট লাল টুকটুকে বউ। নিশাতকে এই সময়ে আশা করেনি সাইফ, তাও আবার এমন আবেদনময়ী রূপে। সাইফ জোর করে নিজের চোখ সরিয়ে দিল। প্রিয়তমা স্ত্রীকে এই রূপে দেখে গলা শুকিয়ে এলো। শুকনো ঢোক গেলে বলল, না মানে এই সময় আশা করিনি আর কি। আসবে বলে আসলে না যে?
নিশাত কোনো উত্তর দেয় না, হাতের গ্লাসটি এগিয়ে দিল। সাইফ বিনা বাক্যে গ্লাস নিয়ে ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলল। ঠান্ডা পানির লেবুর শরবত। তবু গলা ভিজল না সাইফের। অর্ধাঙ্গিনীর আগুন রূপ দেখে 7 সমুদ্র পরিমাণ তৃষ্ণা পেয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সাইফকে বড় বড় চোখ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো নিশাত। কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলল, এমন বিহেভিয়ার করছেন কেন? আমি এসেছি দেখে খুশি হননি? আচ্ছা, চলে যাচ্ছি তবে। বলতে বলতে 2 কদম বাড়ালো দরজার দিকে। সাইফ পেছন টেনে ধরে মেয়েটিকে। সাইফের বুকের সাথে পিঠ ঠেকালো নিশাদের। সাইফ 2 হাতে পেছন থেকে জড়িয়ে ধরে মেয়েটির উন্মুক্ত ঘাড়ে মুখ গুজে দিল। কেঁপে উঠল নিশাদ। সাইফ মেয়েটির ঘাড়ে চুমুক খেয়ে বলল, রাগ করছো কেন জান? আকস্মিক বধূ বেশে দেখে জাস্ট টাস্কে খেয়ে গিয়েছিলাম। তা আকাশের চাঁদ ওঠে বামনের ঘরে, তাও এত রাতে। নিশাদ সাইফকে দূরে ঠেলে দিতে দিতে বলল, আমার শ্বশুরবাড়ি যখন ইচ্ছে তখন আসবো, তোমার কি? সারা জীবন জেনে এসেছি মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তুমি এসেছো শাশুড়ি বাড়ি। আমি কি তবে ভুল শুনে এসেছি গতকাল? সাইফের কথায় নিশাদ কিছু বলতেই নেবে তার আগেই দরজার সামনে উপস্থিত হলো আশা। দরজার করাঘাত করে ডাকলো। আসছি। সঙ্গে সঙ্গেই দরজার ভেতর থেকে গম্ভীর গলায় উত্তর আসলো। আশা চলে যায় শুনে। সাইফ এখনো সেভাবে জড়িয়ে ধরিয়ে দাঁড়িয়ে আছে। নিশাদ আলতো স্বরে বলে উঠল, ছাড়ো, মা ডাকছে কেন, শুনে আসি। কতদিন পরে কাছে পেয়েছি, ছাড়তে ইচ্ছে করছে না জান। নিশাদ নাক মুখ কুঁচকে সাইফকে দূরে ঠেলে দিতে দিতে বলল, সরো তো, গোসল করে আসো জলদি, গা থেকে পাঠা পাঠা গন্ধ আসছে। ভড়কে গেল সাইফ। তার গা থেকে পাঠার মতো গন্ধ আসে। বাসা থেকে বেরোনোর সময়ও একগাদা পারফিউম ব্যবহার করলো। তার ঘাড়তারা বউ শেষ পর্যন্ত তাকে পাঠার সাথে তুলনা করলো। সে মেয়েটিকে সামনের দিকে ঘুরিয়ে মেয়েটির মাথাখানা নিজের বলিষ্ঠ বুকের সাথে চেপে ধরে বলল, তবে এবার থেকে সহ্য করে নাও এই গন্ধ, কেননা এই গন্ধ শরীরে মেখে এই বুকে সারা জীবন কাটাতে হবে। ব্যবস্থা করছি খুব শীঘ্রই। সাইফের উন্মুক্ত বুকের ঘন কালো কুচকুচে লোমশ নিশাতের মসৃণ ত্বকে স্পর্শ লাগতেই শিউরে উঠল নিশাদ। শিরশির করে উঠল গোটা তনুময়। সাইফেরও একই অবস্থা। মনে হচ্ছে বেটিকে কাছে টেনে ভুল করে ফেলেছে। ফাঁকা ঢোক গেল সাইফ, তবুও হাতের বাঁধন থেকে মুক্ত করল না মেয়েটিকে। নিশাদ সরে আসতে চাইল, মিনমিন করে বলল, ফ্রেশ হয়ে আসো, ক্লান্ত ভাব কেটে যাবে। তোমার সান্নিধ্য পেয়ে সব ক্লান্ত ভ্যানিশ হয়ে গেছে জান। হয়েছে, ছাড়ো, মা ডাকছে। সাইফ সত্যি সত্যি ছেড়ে দিল। নিশাতের কপালে চুমু খেয়ে ওয়াশরুমে অগ্রসর হলো। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। গোসল না করলে টেকা দেয়। নিশাত চলে গেল হালিমা খাতুনের কক্ষে। রাত প্রায় 11টা। পরীক্ষার প্যারায় বিগত 1 মাস ঠিকঠাক ঘুমোতে পারেনি তাহিরা। ফলশ্রুতিতে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যদিও বাড়িতে বিয়ের কার্যক্রম চলছে, তবে সেখানে তার কোনো কাজ নেই। তাছাড়া আজকে নিশাতও নেই আড্ডা দেওয়ার মতো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যেহেতু আগামী পরশু বিয়ে, তাই তাজিন গিয়ে সানিকে নিয়ে এসেছে বেড়াতে। বোনের ফোনে তাজিনের রুমে বসে গেমস খেলছিল সানি। তাইসিরের ফোন পেয়েই ছুটে এসেছে তাহিরার রুমে। পরপর 2-3 বার ডাক দেওয়ার পর টিপ টিপ করে চোখ মেলে তাকালো মেয়েটি। সানি বোনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। তাহিরা ঘুম চোখে দেখলো ফোনের স্ক্রিনে ভাসছে তাইসিরের মুখশ্রী। সে ঘুম জড়ানো গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহিরার ওই ঘুমু ঘুমু কণ্ঠে কিছু একটা ছিল যেটা ঘায়াল করলো তাইসিরকে। স্পন্দন থমকে আছে তার। তাহিরা জবাবের অপেক্ষায় টিপ টিপ করে তাকিয়ে রইল। তাইসির গম্ভীর গলায় সালামের জবাব দিয়ে আদেশের সুরে বলল, চাদর সরাও। চমকায় তাহিরা। ঘুম ছুটে গেল তার। গায়ে জড়িয়ে রাখা চাদরখানা দিয়ে আরো ভালো করে ঢেকে নিল নিজেকে। যেটা দেখা মাত্রই ক্রুদ্ধ হলো তাইসির। ধমকে বলে উঠল, স্টপিড, চাদর সরাতে বলেছি না? ছটপট সরাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার জানা মতে আপনার থেকে খারাপ কেউ নেই এই পৃথিবীতে। তাইসিরের ধমক খেয়ে মনে মনে ভেঙচি কাটল তাহিরা। তবে ফের কিছু বলার সাহস হলো না। চোখ খিচে বন্ধ করে দিল তাহিরা। তারপর আস্তে করে গায়ের চাদর সরিয়ে ফেলল। তাইসির মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার একান্ত নারীর দিকে। লম্বা খোলা চুলগুলো ফ্যানের বাতাসে সমান তালে দুলছে। সামনের ছোট্ট ছোট্ট চুলগুলো বারবার স্পর্শ করছে মেয়েটির মুখশ্রী। নাজুক দেহখানায় জড়িয়ে তার একটি ব্ল্যাক টি শার্ট। মেয়েটিকে এই নতুন রূপে দেখে তাইসির তাকিয়ে আছে নিষ্পলক। তার মনে হচ্ছে একটা স্নিগ্ধ ফুল সাজিয়ে রাখা হয়েছে তার বেডের মাঝখানে। অনেকক্ষণ হয়ে গেলেও তাইসিরের কোনো সারা শব্দ পেল না তাহিরা। চোখ পিটপিট করে তাকালো সে।
তাইসির পলকহীন চোখে তাকিয়ে আছে তার দিকে। তাহিরা তাকাতেই চোখাচোখি হলো। তাহিরার সাহস হলো না ওই গভীর চোখে চোখ রাখতে। সে চোখ নামিয়ে নিল দম করে। ঠিক তখনই কর্ণ স্পর্শ করল তাইসিরের নেশাতুর কণ্ঠস্বর। লুক এট মি সুইটহার্ট। তাহিরা সময় নিয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। লজ্জায় হাঁসফাঁস করে। ইস কি লজ্জা! গত 1 মাসে এটা অভ্যাস গড়ে উঠেছে মেয়েটির। তাইসিরের টি শার্ট না পরলে ঘুম আসতে চায় না। এতদিন পড়ার চাপ ছিল। তাইসিরের সাথে যতটুকু কথা হয়েছে পড়ার বিষয় বেশি ছিল। তাইসিরের সাথে কথাবার্তা শেষ করে তারপর নিজের পোশাক পরিবর্তন করত। ফলস্বরূপ তাইসিরের দৃষ্টিতে পড়েনি কখনো। তাহিরার লজ্জায় রাঙা মুখশ্রী দেখে ঠোঁট কামড়ে হাসে তাইসির। আমার বউটা এত মিস করছিল আমাকে। তাইসিরের মুখে আমার বউ শুনতেই একটা শীতল স্রোত বয়ে গেল শীত দাঁড়াবে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। তাহিরা মাথাখানা গলার ভাঁজে ঢুকিয়ে দিল। এভাবে ধরা পড়ায় লজ্জায় পড়তে হয়েছে তাকে। তাইসির পুনরায় বলে ওঠে, ওড়নাবিহীন নীলুকে খুব হট লাগছে তোমাকে। গুড লাক তোমার আমি নেই। কাছে থাকলে এতক্ষণে অস্ত তুমিটাকে টুক করে গিলে ফেলতাম। তাইসিরের কথার উত্তরে কথা ঘোরাতে তাহিরা মিনমিন করে বলল, কবে আসবেন আপনি? তুমি চাও আমি চলে আসি? যদি বলো মিস করো চলে আসুন, তবে এখনই চলে আসবো, প্রমিস। তাহিরা সত্যিই খুব মিস করে তার অগ্নিপুরুষকে। খুব ইচ্ছে করছে বলতে, আপনি ছাড়া ঘুম আসে না আমার। আপনার ওই বুকের সাথে লেপ্টে না থাকলে শান্তি খুঁজে পাই না। আপনি প্লিজ চলে আসুন। তবে সেটা মুখে স্বীকার করতে পারল না মেয়েটি। লজ্জা লাগছে বলতে। তাহিরার ভাবনায় ছেদ পড়ল তাইসিরের কণ্ঠস্বরে। দেবরের বিয়েতে নাকি সময়কে কিছুই নাওনি? মম জোর করে নিয়ে গেছিল, কিছু নাওনি কেন? আম্মু কিনে দিয়েছে তো, আর কিছু লাগবে না। আমাকে বলো কি চাই তোমার, কি নিয়ে আসবো তোমার জন্য? তাহিরা মাথা নুইয়ে মিনমিনি গলায় আওড়ায়। আমার কিছু লাগবে না। তাহিরার এহেন জবাবে ছোট চোখে তাকালো তাইসির। ভ্রু বাঁকিয়ে বলল, আমাকেও চাও না? তাহিরা মাথা নুইয়ে ঘাড় নেড়ে সম্মতি দিল, মানে চায় সে। মাথা নিচু করে মৃদু স্বরে বলল, আপনি আসলেই হবে, কিছু লাগবে না আমার। তাইসির ভ্রু বাঁকায়। আমি আসলেই খুশি তুমি? নিরুত্তর তাহিরা মাথায় নুইয়ে রাখলো। সে পড়ছে মহাবিপদে। লোকটি সব কথার একটা না একটা মিনিং বের করছে। সে কি থেকে কি বলবে বুঝে উঠতে পারছে না। আবার কোন কথার প্রতি উত্তরে বেফাস মুখ থেকে কি বেরিয়ে আসবে সে ভয়ে কিছু বলতে পারছে না। ওকে চুপ করে থাকতে দেখে তাইসির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাশভারী কণ্ঠে বলল, তুমি চাও না আমি আসি? এখনো এত সংখ্যা নিজেকে আমার জন্য প্রস্তুত করতে? আমি আসলে কিন্তু কোনো অজুহাত মানবো না। তাই তোমার যত ইচ্ছে সময় নাও, তবে সেটা সীমাবদ্ধ আমি আসার আগ পর্যন্ত। বুঝতে পেরেছো কি বলেছি? প্রায় আধা ঘন্টা পরে গোসল করে বের হয় সাইফ। মায়ের রুম থেকে ঋণেঝিনি হাসির শব্দে সেদিকে অগ্রসর হলো। দরজার সামনে এসে সে থমকে দাঁড়ালো। ভেতরে হালিমা খাতুন, আশা, নিশাত ফোনে লুডো গেম খেলছে আর খিলখিল করে হাসছে। হালিমা খাতুন কম বোঝেন দেখে আশা আর নিশাত তাকে ঠকিয়ে বারবার তার গুটি খেয়ে দিচ্ছে, আর সেই আনন্দে খিলখিল করে হাসছে আশা আর নিশাত। সাইফ দরজার সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল হাস্যোজ্জ্বল তিনখানা মুখশ্রীর দিকে। আজকে তার মনে হচ্ছে সে পরিপূর্ণ। এই যে মা, বোন আর তার অর্ধাঙ্গিনী, এত সুন্দর একটা সম্পর্ক দেখেই তার চোখ জুড়িয়ে যাচ্ছে। হালিমা খাতুনের চোখ পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফের দিকে। তিনি হাত উঁচিয়ে কাছে ডাকলেন। সাইফ ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো মায়ের পাশে। হালিমা খাতুন মুখ ফুলিয়ে বলল, দেখেছিস এই বাদর মেয়ে দুটি কিভাবে ঠকবাজি করছে? সাইফ মায়ের মাথায় চুমু খেয়ে বলল, ওরা চিটিং ছাড়া কিছু বোঝে নাকি? দুটোই চিটিং বাজ। তুমি বলো তখন ডেকেছিলে কেন? নিশাত তাকিয়ে রয়েছে তার পুরুষটির দিকে। সদ্য গোসল করায় বড় বড় ভেজা চুলগুলো লেপ্টে আছে ঘাড়ে কপালে। পরনে রয়েছে হাফ হাত আর কালো টি শার্ট। ফর্সা হাতের পেশি দুটো ফুলে ফেপে রয়েছে। সাইফকে এই সিংহ রূপে এত কাছ থেকে কখনো দেখেনি নিশাত। দেখার সুযোগ হয়নি কখনো। হালিমা খাতুন ওষুধের খোসা সাইফের হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো এই ওষুধগুলো নিয়ে আয়। এই ওষুধ তো 1 মাসের জন্য এনেছিলাম, 15 দিনে শেষ হলো কি করে? হাতের থাকা ওষুধের খোসার দিকে তাকিয়ে অবাক হয়ে কথাটি বলে উঠল সাইফ। হালিমা খাতুন আমতা আমতা করলেন, কোথায় যেন রেখেছি, খুঁজে পাচ্ছি না। 2 দিনের ওষুধ নিয়ে আয়, কাল খুঁজে বের করবো নে। এটুকু রুমের মধ্যে কোথায় আর থাকবে? ভালো করে খুঁজে দেখো।
আগে বললেই হতো। মোড়ের ফার্মেসিগুলো এতক্ষণে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। হালিমা খাতুন মেয়েকে রাগ দেখিয়ে বললেন, বেশি কথা না বলে যেটা বলেছি সেটা কর, নয়তো আজকে ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়বো। আকস্মিক মাকে রেগে যেতে দেখে ভরকায় সাইফ কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। নিশাতের উদ্দেশ্য করে বলল, চলো দিয়ে আসি। নিশাত মুখ খোলার আগেই হালিমা খাতুন বলেন, তুই যা, ও আজকে এখানেই থাকবে। বাসায় কি বলে এসেছো যে রাতে এখানে থাকবে? অবাক হয়ে জানতে চাইল সাইফ। হালিমা খাতুন বিরক্ত হয়ে বলল, আমি বুঝে নিব, যা তুই। তাদের বিয়ের 9 মাস হলেও নিশাত কখনো রাত্রি যাপন করেনি এই বাসায়। আজকে হঠাৎ রাতে থাকবে শুনে অবাক হলো। মায়ের সামনে আর কিছু না বলে চলে গেল ঔষধ আনতে। প্রায় ঘন্টাখানেক পর ঔষধ নিয়ে আসলো সাইফ। হাতে কিছু চকলেট চিপসও রয়েছে, নিশাত আর আসার জন্য আনা। বাসায় ঢুকেই ললাটে ভাঁজ পড়ল। পুরো বাসাটা ঘুটঘুটে অন্ধকার। তাকে ঔষধ আনতে দিয়ে সবাই ঘুমিয়ে গেল নাকি? দরজাটা বন্ধ করে পকেট হাতড়ে ফোন বের করতে করতে উচ্চস্বরে ডাকলো। মা ঘুমিয়ে পড়ে। বাকিটা বলার আগে চোখ খিচে বন্ধ করে দিল সে। আকস্মিক চোখে তীব্র আলো পড়াতে চোখ খিচে নিল। আর ঠিক তখনই তার কর্ণ স্পর্শ করে 3টি কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে। দুম করে চোখ খুলল সাইফ। চোখ থমকে গেল তার। তার ছোট্ট বাসাটা সুন্দর করে সাজানো। অবাক হয়ে চোখ ঘুরিয়ে দেখল সাইফ। তার তুখোর মস্তিষ্ক যেন ধরে ফেলল মায়ের বুদ্ধি। তাকে নাকে দড়ি দিয়ে এই রাত দুপুরে বাহিরে পাঠিয়ে এসব করছে, আর সে ধরতেই পারল না কিছু। টেবিলে কেক সাজিয়ে রাখা। হালিমা খাতুন সাইফের কপালে চুমু খেয়ে বলল, দীর্ঘজীবী হও আমার মানিক। সাইফের কপালে চুমু দিয়ে এই কথাটা প্রতি বছরই বলে হালিমা খাতুন। পায়েস রান্না করে খাওয়ায় নিজের হাতে। এই প্রথম কেকের আয়োজন করা হয়েছে, আর এটা কার বুদ্ধি সে ভালো করেই বুঝতে পারছে। এজন্যই মহারানী শাশুড়ি বাড়িতে এসেছে। সাইফ তাকালো হালিমা খাতুনের পেছনে, অমনি চোখ দুটো আটকে গেল সেখানেই। কানে ছোট ছোট দুটো সোনার দুল, হাতে চিকন দুটো সোনার চুড়ি, নাকে জলজল করছে ছোট্ট একটি নাকফুল। একদম নতুন বউয়ের মতো লাগছে মেয়েটিকে। সাইফের চোখ আটকে গেল মেয়েটির চকচকে মুখশ্রীতে। দাঁড়িয়ে না থেকে কেকটা কাটো ভাইয়া, খুব ক্ষুধা পেয়েছে আমার, তোমার জন্য না খেয়ে আছি। আশার কথায় ধ্যান ভঙ্গ হলো সাইফের। নিজের দৃষ্টি সংযত করলো। একা থাকলে 1 ডজন চুমু খেয়ে ফেলতো এতক্ষণে। সাইফের ইচ্ছে না থাকলেও কেকটি কাটলো। তাদের মতো ফ্যামিলির বার্থডে বলতে কিছু নেই, উদযাপন করা তো বিলাসিতা। সাইফ বিনা বাক্যে কেক কেটে আগে মাকে দিল, তারপর নিশাদকে আশাকে খাইয়ে দিল সাইফ। খাওয়া দাওয়া করে সাইফ চলে গেল তার রুমে। রাতের খাওয়া দাওয়া করতে করতে 1টা বেজে গেছে। খাওয়া শেষ করে নিশাদ বসেছিল হালিমা খাতুনের কক্ষে। দুজনের বিছানা। নিশাদ কিঞ্চিত চিন্তিত হলো। আশা অলরেডি ঘুমিয়েও পড়েছে। হালিমা খাতুন গোছগাছ শেষ করে এলেন শুতে। নিশাদকে দেখে বোধহয় বুঝলো কিছু, তবে তিনি কিছু বলার আগেই নিশাদ নিচু স্বরে বলল, মা, আমি এখানে ঘুমাই। তিনি বসলেন মেয়েটির পাশে, মাথায় হাত বুলিয়ে বলল, বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকে, এটাই স্বাভাবিক। সমাজ না জানুক তোমরা স্বামী স্ত্রী, এটাই সত্যি। এর থেকে বড় তোমরা দুজন দুজনকে ভালোবাসো। বুঝতে পেরেছো কি বলেছি? নিশাদ মাথা নেড়ে সম্মতি দিল। হালিমা খাতুন বলেন, তাহলে যাও, এখানে কষ্ট করে ঘুমানোর দরকার নেই। নিশাদ ধীর পায়ে এগিয়ে গেল সাইফের কক্ষে। হালকা করে দরজায় টোকা দিল। ভেতর থেকে অনুমতি দিল সাইফ। নিশাদ পিলপিল পায়ে কক্ষে প্রবেশ করলো। সাইফ খাটের সাথে হানা দিয়ে মোবাইল ঘাটছিল। নিশাদকে দেখে মোবাইল পাশে রাখলো। ললাটিয়ে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ঘুমাওনি? কিছু বলবে? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো সাইফ, কারণ সে মনে করেছিল নিশাদ ঘুমিয়ে পড়েছে মায়ের রুমে। সাইফের কথায় অস্বস্তি বোধ করে কাচুবাচু মুখে মিনমিন করে বলে, ঘুমাতে এসেছি। সাইফ কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটির দ্বিধা দ্বন্দ্বে মুখ পানে, অতঃপর ছোট করে বলল, আচ্ছা ঘুমাও। বলতে বলতে খাট হতে নেমে দাঁড়ালো। ফ্যানের স্পিড বাড়িয়ে দিয়ে বাহিরের দিকে অগ্রসর হলো। সাইফকে চলে যেতে দেখে নিশাদ জানতে চাইল, তুমি কোথায় যাচ্ছ? বাসর ঘরে। কেন? নিশাদের প্রশ্নে দাঁড়ালো সাইফ। ছোট্ট করে বলল, ঘুমাতে। তুমি ঘুমাও, রাত অনেক হয়েছে। বসার ঘর বলতে রান্নাঘরের সামনে ছোট্ট একটু জায়গা। কোনো মতে একটি ডাবল সোফা আর একটি সিঙ্গেল সোফা। কোনো মানুষের ঘুমানোর মতো যোগ্যতা নয়। নিশাদ ছলছল চোখে বলল, আমি এসে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই না?
দরজার কাছে গিয়ে থমকে যায় সাইফ। পুনরায় এসে দাঁড়ালো মেয়েটির সামনে। নিশাদ শক্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখ হতে গড়িয়ে পড়ল দুফুটা অশ্রু। সাইফ মেয়েটির মুখখানি নিজের হাতের আঁচলায় তুলে ধরে চোখের পানি নিজের পুরুষালী খসখসে শুষ্ক ওষ্ঠ দ্বারা চষে নেয়। আকস্মিক এহেন আচরণে কেঁপে ওঠে নিশাদ। সাইফ মেয়েটির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, অযথা কান্নাকাটি করে কেন নিজের সর্বনাশ ডেকে আনছো জান? নিশাদ নাক টেনে বলল, আমি অত কিছু বুঝি না, তুমি এখানেই থাকবে। সাইফ ঢোক গেল। মেয়েটি কেন বুঝতে পারছে না তার এই রূপে আবির্ভূত হয়েছে সে। ক্রমশই হারিয়ে ফেলছে নিজের উপর নিয়ন্ত্রণ। টকবগিয়ে উঠছে পুরুষালী চাহিদা। সাইফ কণ্ঠ অসহায়ত্ব ঢেলে নিভু নিভু কণ্ঠে বলে ওঠে, তুমি কেন বুঝতে পারছো না জান? তোমার এই রূপ পুড়িয়ে দিচ্ছে আমায়। তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে এই হৃদয়ে। মনে হচ্ছে গভীরভাবে না ছুতে পারলে মরে যাব। সাইফের জোরে জোরে নিঃশ্বাস ফেলে পুনরায় বলে, তুমি তুমি ঘুমাও যান, অসুবিধা হলে ডেকো। সাইফ চলে যেতে ধরলে আটকে দিল নিশাদ। সাইফের হাত জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। সাইফ দুম করে শ্বাস ফেলে। নিশাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে খাটের একপাশে শুয়ে পড়ল। আবছা অন্ধকার কামরায় টিমটিমে জ্বলছে ড্রিম লাইট। সাইফ যখন নিজেকে সামলাতে ব্যস্ত তখনই নিশাদ আরও এক ধাপ এগিয়ে এলো তার কাছে। সাইফকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। থমকায় সাইফ। শিরশির করে উঠল তার শরীরের প্রতিটি রোমকূপ। শক্ত হাতে খামচে ধরল মেয়েটির বাহু। অসহায় গলায় বলে, কেন উস্কে দিচ্ছ জান? উফ, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। কষ্ট হচ্ছে আমার জান। নিভু নিভু কণ্ঠস্বরে ডাকলো সাইফ। নিশাদ ছোট্ট করে উত্তর দিল, হুম। আমি যদি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিই, তুমি কি রাগ করবে? আমি সহ্য করতে পারছি না জান। তোমাকে তোমাকে আমার চাই। শিউরে উঠল নিশাদ। একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে তার শির দ্বারা বেয়ে। এসবের জন্য তৈরি নয় সে। সাইফের আহ্বান ফিরিয়ে দেবার ক্ষমতা নেই তার। সে চায় না তার পুরুষটিকে কষ্ট দিতে। সে তো ভালোবাসে সাইফকে। তাহলে তার হতে সমস্যা কি? নিজের অজান্তেই সাইফকে আঁকড়ে ধরল নিশাদ। সাইফ পেয়ে গেছে তার অর্ধাঙ্গিনীর অনুমতি। ঠোঁটের কোণে উকি দিল এক টুকরো হাসি। ব্যাস, সে আর এক সেকেন্ডও ব্যয় করল না। টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে লাগলো মেয়েটির ঘাড় গলা থেকে পুরো মুখশ্রীতে। থরথর করে কাঁপছে নিশাদ। সেই কম্পন অনুভব করতেই আরো উন্মাদ হলো সাইফ। সাইফের বেপরোয়া স্পর্শে কুকিয়ে উঠল মেয়েটি। মুখ থেকে বের হয়ে আসে ব্যথাতুর আওয়াজ। এতে আরো বেপরোয়া হলো সাইফ। নিজের টি শার্ট খুলে ছুঁড়ে মারল অজানায়। নিশাতের শাড়ির আঁচলটা সরিয়ে মুখ গুজে দিল মেয়েটির বক্ষ ভাঁজে। প্রথমে শীতল স্পর্শ অনুভব করলেও আস্তে আস্তে উন্মাদ হয়ে সাইফ। মেয়েটিকে পুরোপুরি পিষে ফেলতে চায় সে। সাইফের এই উন্মাদনা সামলাতে হিমশিম খাচ্ছে নিশাদ। দৃঢ় স্পর্শে কুকরিয়ে উঠল বারবার। সাইফ মাথা তুলে তাকালো অর্ধাঙ্গিনীর ব্যথাতুর মুখশ্রীতে। কপালে চুমু দিয়ে গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো এবং নিজেকে সংযত করতে চায় যাতে তার অর্ধাঙ্গিনীর কষ্ট কম হয়। সমাজ সংসার না জানুক, তারা জানে তারা স্বামী স্ত্রী। তারা কোনো ভুল করছে না। সুখ নয়, ব্যথায় চোখ খিচে বন্ধ করে রয়েছে নিশাদ। বন্ধ চোখের কোণে গড়িয়ে পড়ছে পানি। এভাবেই একটি পবিত্র সম্পর্ক এগোয়। পূর্ণতা পায় দুজন স্বামী স্ত্রীর ভালোবাসা। ভোরের স্নিগ্ধ আলোর রোশনি চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নিশাদের। কারো গায়ের উষ্ণতা অনুভব করে ক্লান্ত চোখ জোড়া খুলে তাকালো নিশাদ। সাইফ তাকে পেঁচিয়ে ঘুমিয়ে আছে। কি সুন্দর করেই না ঘুমিয়ে আছে। চেহারা দেখো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ অসভ্য লোক আস্ত মাছটা গিলে খেয়ে ফেলতে পারে। নিশাদ নড়াচড়া করতে গিয়ে চোখ খিচে ফেলল। এক অদ্ভুত অজানা ব্যথায় জর্জরিত সারা শরীর। এই অনুভূতি একেবারে নতুন মেয়েটির কাছে। রাতের কথা মনে পড়তেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল মেয়েটির গোটা তনুময়ে। নিশাদ গতরাতে অনুভব করেছে এক উন্মাদ এবং যত্নশীল পুরুষকে। নিজের অযাচিত উন্মাদনার মধ্যেও বারবার নিজেকে সংযত রাখতে চেষ্টা করছে সাইফ, যাতে সে কষ্ট না পায়। মধ্যরাতে ব্যথাময় স্পর্শ সহ্য করতে না পেরে যখন ফুপিয়ে উঠেছিল মেয়েটি, সাইফ নিজের পুরুষালী উত্তপ্ত দাবানল সামলানোর চেষ্টা করছে। বারবার আদরে গলায় সান্ত্বনা দিয়ে চুমু খেয়েছে মেয়েটির সারা মুখে। জড়িয়ে রেখেছিল নিজের বক্ষ বিঞ্জরে।
নিশাতের নড়াচড়া অনুভব করতেই ঘুম ভেঙে গেল সাইফের। মোহরের দিকে ঘুমানোর দরুন গভীর ঘুমে ছিল না সে। ঘুম ঘুম চোখ মেলে তাকালো সাইফ। সরাসরি দৃষ্টি পড়ল অর্ধাঙ্গিনীর ব্যথাতুর মুখশ্রীতে। সাইফকে চোখ মেলে তাকাতে দেখে চাদর টেনে মুখ ঢেকে ফেলল নিশাত। মেয়েটির এহেন কাণ্ডে ঠোঁট কামড়ে হাসে সাইফও কম কিসে, সেও সেই চাদরের মধ্যে ঢুকে গিয়ে জাপতে ধরল মেয়েটিকে। ছেলেটির এহেন কাণ্ডে ভড়কে গেল নিশাত। তীব্র লজ্জায় কুকড়ে গেল সে। সাইফ চাদর মুড়ি দিয়ে জড়িয়ে ধরে চুমু খেলো মেয়েটির কানের লতিতে। হাসকি স্বরে ফিস ফিস করে বলল, এখনও এত লজ্জা? তবে আর একবার লজ্জা ভাঙার মিশনে নামি, কি বলো জান? আটকে ওঠে নিশাত। সাইফকে ঠেলে দূরে সরিয়ে যেতে চাইল। অমনি মুখ থেকে ব্যথাতুর আওয়াজ বের হলো। এতে ঘাবড়ে গেল সাইফ। অস্থির হয়ে বলে উঠল, জান, জান কি হয়েছে বলো আমায়, কোথায় লেগেছে? নিশাত লজ্জা আর ব্যথাময় চোখে তাকিয়ে ক্লান্তি স্বরে কটমট করে বলে, আমার উপর থেকে আগে সরো, অসভ্য নির্লজ্জ পুরুষ। পেন হচ্ছে আমার। পেন হচ্ছে শুনে মেয়েটির উপর থেকে তড়িঘড়ি করে সরে যায় সাইফ। মেয়েটির ললাটে অধর ছুঁয়ে বলে, ফার্স্ট টাইম তো, তাই এমন হচ্ছে জান। পেন কিলার দিচ্ছি, খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাইফ বলতে বলতেই উঠে দাঁড়ালো। ওষুধের বক্স থেকে পেন কিলার নিয়ে নিশাতকে দিল। নিশাত গায়ে ভালো করে চাদর পেঁচিয়ে ধীরে সুস্থে উঠে বসলো। সাইফের হাত থেকে পেন কিলার নিয়ে বিনা বাক্যে খেয়ে নিল। আজকে সন্ধ্যায় তাজিনের হলুদ, তার অনেক কাজ আছে। ব্যথা নিয়ে তো বিয়ে বাড়িতে বসে থাকতে পারে না। এখন সময় ভোর 5টার, ঘরে গোসল করা প্রয়োজন। তার যে এখানে কোনো এক্সট্রা কাপড় চোপড়ও নেই, গোসল করে কি পরবে। সাইফ বোধহয় বুঝতে পারল মেয়েটির মনোভাব। সে আলমারি দেখিয়ে বলল, ওখানে তোমার জন্য কাপড় চোপড় রাখা আছে। আমার কিন্তু আমি তো কখনো রেখে যাইনি। অবাক হয়ে বলে উঠল নিশাত। তোমার গরিব বর প্রতি মাসে একটা একটা করে কিনে জমিয়ে রেখেছে। নিশাতের চাদর গায়ে ভালোভাবে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলেই চোখ ছানা পড়া হয়ে গেল। 5টি শাড়ি, চুড়িদার, 3 পিস, তেল, সাবান, শ্যাম্পু আরও প্রয়োজনীয় অনেক কিছুই কিনে রেখেছে সাইফ। নিশাত ঘাড় ঘুরিয়ে অবাক চোখে তাকালো। সাইফ নেই, গিয়েছে হয়তো ওয়াশরুমে। নিশাতের ঠোঁটের কোণে উকি দিল এক টুকরো হাসি। এই হাসি তার একান্ত যত্নবান পুরুষটির জন্য। যারা আর তাজিনের গায়ে হলুদের সন্ধ্যা। বিয়েতে কমিউনিটি সেন্টারে হলেও গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে বাড়িতেই। যারাকে হলুদ দিতে 15-16 জনের মতো ছেলে মেয়ে যাচ্ছে মির্জা বাড়ি থেকে। বাসন্তী রঙের একখানা শাড়ি আতপৌড়ে করে বাঙালি স্টাইলে পরে, 2 হাত ভর্তি ম্যাচিং চুড়ি এবং হালকা সাজগোজ করে হিজাব করে তৈরি তাহিরা। নিশাত রূপাও একই সাজে সজ্জিত। কবির রিজবির বাড়িতে পড়েছে আত্মীয় স্বজনদের হাসাহাসির রোল। এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তাজিনের হাস্যকর কণ্ঠ কারখানা। কনের হলুদ অনুষ্ঠানে উপস্থিত বর, আর এটা নিয়ে হাসাহাসি করছে যারার কাজিনরা। তাজিন বিরক্ত এতে। রূপা কখন বলে গেল, এখানে বসো, আমি দেখে আসি কে কে আছে সেখানে। আমি এসে ডেকে নিয়ে যাব তোমাকে। আধ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের টিকিটাও দেখা যাচ্ছে না কোথাও। তাজিন মহা বিরক্ত। বসে থাকতে থাকতে কোমর ধরে এলো। তাছাড়া সবাই এমনভাবে দেখছে মনে হচ্ছে সে কোনো সার্কাসের জোকার। সবাই মজা পেয়ে দেখছে। সাইফে দেখলো তাজিনের কাণ্ড কীর্তি। সে তার দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, কিরে, তর্স হচ্ছে না বুঝি? জ্বলন হচ্ছে? একেবারে বিয়ে করে নিয়ে গিয়ে বাসরের ব্যবস্থা করি। কটমট করে তাকালো তাজিন। চিবিয়ে চিবিয়ে বলল, চুপ থাক শালা, কুমড়োর মতো পড়ে না থেকে উঠে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা কর। সাইফ ফোন পকেটে ভরে ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো, কোথায় বিয়ে করতে এসেছি? বউয়ের ধারে কাছেও ঘেঁচতে পারছি না। বউয়ের অভাব বড্ড ফিল করছি। আগে বউকে চুমু খাবার জন্য আলাদা রুমের বন্দোবস্ত করে দিলেই তোর জন্য কিছু করতে পারি, অন্যথায় না। তাজিন পায়ের জুতা দেখিয়ে বলল, জুতা দেখছোস? একদম হ্যাঁ হ্যাঁ জানি, গতকাল রাতে বসুন্ধরা থেকে কিনেছিলি, মনে আছে আমার। তাজিনের কথা কেড়ে নিয়ে বলল সাইফ। তাজিন বিরক্তিতে উচ্চারণ করলো। বিয়েবাড়ি মানুষ গিজগিজ করছে পুরো বাসায়। সেখানে কে কে আছে ভেবেই এখানে বসে রয়েছে তাজিন। নয়তো এতক্ষণে সোজা চলে যেত জারার কক্ষে। উঠে দাঁড়ালো তাজিন। রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে অগ্রসর হলো জারার রুমের দিকে। এতক্ষণ লগে সাজগোজ করতে নিশ্চয়ই তাকে বসিয়ে রেখে সব কটা পড়ে পড়ে আড্ডাবাজি করছে। তাজিন খোলা দরজার সামনে দাঁড়াতেই চোখ পড়ল এক গাদা রমণীর দিকে।
গোল হয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। তাহিরারাও সেখানে দাঁড়িয়ে আছে। এতগুলো মেয়ে মানুষ দেখে দাঁড়িয়ে গেল। তাজিন কপাল গুটিয়ে তাকিয়ে রইল। আসলে ওখানে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টায় সে। সাহারার চোখ পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাজিনের দিকে। সঙ্গে সঙ্গেই সবাইকে নিয়ে বেরিয়ে গেল। কাজিনরা যাবার আগে যারার কানে কানে নানা ধরনের কথা বলে লজ্জা দিতে ভুলো না। লজ্জায় লাল হয়ে আছে যারা, সবাই যেতেই দরজা লাগিয়ে দিল তাজিন। তার দৃষ্টি সরাসরি পড়ল আয়নার সামনে বসা যারার দিকে। পলক ফেলতে ভুলে যায় তাজিন। কাঁচা হলুদ রঙের শাড়ি, কানে হাতে গলায় মাথায় টিকলি, গা ভর্তি শুধু কাঁচা ফুলের গহনা। মনে হচ্ছে আস্ত একটা ফুলের রানী। যারা উঠে দাঁড়ায় তাজিনের দিকে তাকিয়ে বলল, আপনার কি ধৈর্য লজ্জা বলতে কিছুই নেই? মেয়েটির চোখে লাজ অথচ স্বরে রাগের আভাস। তাজিন পাত্তা দেয় না মেয়েটির কথা। ধীর গতিতে এক পা দুপা করে এগিয়ে যায় যারার দিকে। শুকনো ঢোক গিলে যারা শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। তাজিন মেয়েটির গায়ের গা ঘেঁষে দাঁড়ালো। চোখ বুজে শুকে নিল মেয়েটির শরীরের কাঁচা ফুলের পুষ্পঘ্রাণ। তাজিনের এহেন কর্মকাণ্ডে ভড়কে গেল যারা। চোখ বড় বড় করে শুধালো, আপনার কি হয়েছে বলুন তো? এমন করছেন কেন? বিয়ের খুশিতে পাগল টাগল হলেন নাকি? চোখ মেলে তাকালো তাজিন। ঠোঁট এলিয়ে হাসলো মনোমুগ্ধ করে সেই হাসি। যারা তাকিয়ে রইল সেই হাসির দিকে। তাজিন মৃদু হেসে বলল, পাগল তো আমি আরও আগেই হয়েছে। তোমার এই মোহনীয় রূপ নতুন করে আবার পাগল করেছে আমায়। কি করা যায় বলো তো? হলুদ টলুদ সব বাদ দিয়েই বিয়ে করে নিয়ে যাব, নাকি এখনই বিয়ে করে এখানেই সংসার পাতবো? কি আবল তাবল বলছেন? মাথাটা পুরোটাই গেছে দেখছি। শেষ পর্যন্ত একটা পাগলকে বিয়ে করতে যাচ্ছি। দুঃখী দুঃখী গলায় বলল যারা। তাজিন হাসে। ড্রেসিং টেবিলের ওপর থেকে হলুদের বাটি হাতে নিয়ে সেখান থেকে আঙুলের ডগায় হলুদ নিয়ে মাখিয়ে দিল মেয়েটির মসৃণ দুটি গালে। হকচকিয়ে গেল যারা। তোমার এই রূপ সবার আগে দেখার জন্য তোমার এই মসৃণ ত্বক হলুদ ছুঁয়ে দিতে ছুটে এসেছি। তোমার এই রূপ সবার আগে দেখার জন্য তোমার এই মসৃণ ত্বকে হলুদ ছুঁয়ে দিতে ছুটে এসেছি। এতে কে কি মনে করবে আই ডোন্ট কেয়ার। আমার আগে তোমার এই রূপ দেখার কারো অধিকার নেই। আমার তো এখন ইচ্ছেই করছে না তোমার এই রূপ কাউকে দেখাতে দিতে। বাকিটা আর গলা ভেদ করে বেরোয় না। যারা বন্ধ করে দিল ছেলেটির চঞ্চল কণ্ঠস্বর। নিজের গাল ঘষে দিল ছেলেটির পুরুষালী দাড়িযুক্ত গালদয়ে, যার দরুন গালের হলুদে লেপটে গেল তাজিনের গালদয়। ধৈর্য ধরুন ডাক্তার, শুনেছি ধৈর্যের ফল মিষ্টি হয়। ফিসফিস করে বলল যারা। শুকনো ঢোক গিলে তাজিন মেয়েটির কপালে নিজের কপাল ঠেকিয়ে সেও যারার মতো ফিসফিস করে বলল, জান একটু চুমু খাই, প্রেমিক হিসেবে একটা শেষ চুমু স্মৃতি হিসেবে রেখে দিব। যারা জমে গেল। মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারল না। তাজিন কি আর অপেক্ষা করার পাবলিক? নিজের খসখসে হাত দ্বারা মুছে ফেলল মেয়েটির অধরের লিপস্টিক। অতপর শুষ্ক অধর ডুবিয়ে দিল মেয়েটির অধরে। রাত আনুমানিক 12টা কি একটা। গভীর তন্দ্রায় তাহিরা ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। নিজের নাজুক শরীরখানার ওপর কেমন ভারী ভারী লাগছে। দম বন্ধ হয়ে আসতে চাইছে তার। ঘাড়ের কাছেও কেমন শুয়ের মতো বিচ্ছে। মস্তিষ্ক সক্রিয় হতে সময় লাগলো। ঘুমন্ত তাহিরা অনুভব করে অতি পরিচিত সেই পাগল করা সুঘ্রাণ। ধরফড়িয়ে উঠল তাহিরা। তড়া করে উঠে বসলো। আতঙ্কিত হয়ে পড়ল মেয়েটি। ফলশ্রুতিতে থরথর করে কাঁপতে শুরু করে গোটা শরীর। ডোন্ট প্যানিক সুইটহার্ট, তাকাও চোখ খুলে দেখো, এটা আমি। পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই দুম করে চোখ খুলে তাকালো তাহিরা। সহসাই চক্ষুপটে ভেসে উঠল একটা মুখ, যেটা দেখা মাত্রই কিয়ৎক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল তাহিরা। সক্রিয় সঞ্চয় হতেই হামলে পড়ল তার বুকে। ফুপিয়ে উঠে অস্পষ্ট স্বরে আওড়ালো, মির্জা সাহেব। রাত 11:30টার ফ্লাইটে দেশে ফিরেছে তাইসির। প্রিয়সীকে সারপ্রাইজ দিতে আর বলেনি সে। বাসায় আসতে আসতে 12টা বেজে গিয়েছিল। কক্ষে এসে প্রিয়সীর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী দেখে আর ডাকেনি সে। ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিল প্রিয়সীকে জড়িয়ে। কেবল চোখটা ঘুমে লেগে এসেছিল। আকস্মিক তাহিরাকে ভয় পেয়ে লাফিয়ে উঠতে দেখে ঘুম ভেঙে গেল। দুম করে নিঃশ্বাস নিল তাইসির। নিজ পক্ষে লেপ্টে থাকা তাহিরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গম্ভীর গলায় বলল, তোমার মির্জা সাহেব ছাড়া আর কার এত সাহস আছে তার বেড়ে তার এই অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার? নিজেকে শান্ত করলো তাহিরা। অভিযোগী গলায় বলল, আপনি সত্যি এসেছেন মির্জা সাহেব? কেন বললেন না তাহলে? কেন জানালেন না আসবেন? আজকে সারা দিন একটা কল পর্যন্ত করেননি। ভ্রু বাঁকায় তাইসির। বলে আসলে কি করতে? বধূ বেশে সেজেগুজে অপেক্ষা করতে আমার জন্য?
লজ্জা পেল তাহিরা, ঘুম ঘুম চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল, খেয়েছেন কিছু? খাবার আনবো? যদি বলি না খেয়ে এসেছি, তাহলে কি খেতে দেবে? আপনার পছন্দের কষা গরুর মাংস আছে, ভাত দিই। তারপর আপনার পছন্দের তর্জনী দিয়ে আটকে দিল তাইসির। তাহিরার কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ওইসব এখন আর পছন্দ করি না। আমি অন্য কিছু খেতে চাই, যেটা খেলে পেট মন সব একসাথে ভরে যাবে। কি খাবার সেটা? কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো তাহিরা। তাইসির নিজেদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে কাছে টেনে নিল মেয়েটিকে। কানের কাছে মুখ এনে হাসকি স্বরে বলল, আই লাইক ইউর অরেঞ্জ লিপস। লজ্জায় কান গরম হয়ে গেল মেয়েটির। দুম করে মাথা নুইয়ে ফেলে মিনমিন করে বলল, ঘুম ভদ্রভাবে ঘুমিয়ে পড়েছিলাম, তুমি উস্কে দিয়েছ। এখন কোনো কথা নয়, জাস্ট একবার, তারপরে ঘুমাতে দেব, প্রমিস। কম্পিত চিত্তে শক্ত হয়ে বসে রইল তাহিরা। সে কখন উস্কে দিল, বরং সে ভয়ে মরতে মরতে বেঁচে গেছে নির্দয় পুরুষটির জন্য। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো মেয়েটির। ফাঁকা ঢোক গিলে গলাদয় ভেজাতে চাইল, তবে হায়, সেই সময় ও সুযোগ পেল না সে। তার আগেই একজোড়া শুষ্ক অস্ত্র লেপটে গেল তার অষ্টদয়ে। কেঁপে উঠল তাহিরা, কম্পিত হাতে আগলে ধরল তাইসিরের বুকের কাছের টি শার্ট। পুরুষালী অস্ত্রের সংঘর্ষে পিষ্ট হতে লাগলো একজোড়া কোমল অস্ত্রদয়। আস্তে আস্তে স্পর্শে দৃঢ়তা বাড়াতে লাগলো। চোখ খিচে শক্ত হয়ে রইল তাহিরা। কতক্ষণ পার হলো জানা নেই। দম বন্ধ হয়ে এলো তাহিরার। ছটফট করতে লাগলো সে, তবে একচুলো নড়তে পারল না সে। একজোড়া শক্তপোক্ত হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছে তাকে। অনেকক্ষণ পর মেয়েটির অষ্টদয় ছেড়ে দিল তাইসির। পূর্ণ দৃষ্টিতে তাকালো তার ব্যক্তিগত নাড়ির দিকে। মেয়েটির ঠোঁট দুটো হা করে অস্বাভাবিক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখের কোণে অশ্রু জমে উঠেছে। তাইসির হাত বাড়িয়ে নিজের তর্জনী আঙুলের ডগায় তুলে ছিটকে ফেলল সেই জলকণা। বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি এনে দিল মেয়েটির পানে। তাহিরা বিনা বাক্যে কম্পিত হাতে তুলে নিল সেই গ্লাস। ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরোটাই খেয়ে ফেলল সেই জল। গলাটা বোধহয় একটু ভিজেছে। মনে হচ্ছিল অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মরেই যাবে। নির্দয় পুরুষটি ধরলে 1 ঘন্টায়ও ছাড়ার নাম নেয় না। কবে যেন তার চুমুর চক করেই কেল্লা ফতে হয়ে যায় সে। ঠোঁট চলছে, হয়তো কেটে গেছে। মেয়েটি যখন তার আকাশকুসুম কল্পনায় ব্যস্ত, তখনই কর্ণ স্পর্শ করে একটি গম্ভীর গলার স্বর। এতটুকুতে এই অবস্থা, সারা জীবন আমায় সামলাবে কি করে সুইটহার্ট? লজ্জা পেল তাহিরা। তাইসির ধরে শুইয়ে দিল মেয়েটিকে। অজানা আশঙ্কায় আটকে ওঠে তাহিরা। দৃশ্যমান কেঁপে উঠল সে। তাইসির স্পষ্ট অনুভব করে সেই কম্পন। তাহিরার গায়ে অভ্যাসগত তাইসিরের একটি টি শার্ট। তাইসির সেই টি শার্ট বের করে হাত গলিয়ে দিল মেয়েটির কোমরের দুপাশে। মেয়েটিকে নিজের বুকের উপর চেপে ধরে মৃদু কণ্ঠে বলে উঠল, কাঁপাকাঁপি বাদ দিয়ে ঘুমো, নয়তো আমি সিরিয়াস হলে তোমার এই ছোট্ট দেহখানা কাঁপিয়ে তুলতে সময় নেব না মোটেও। তীব্র লজ্জায় কান ঝাঁঝা করে উঠল মেয়েটির। চোখ খিচে হাঁসফাঁস করতে লাগলো সে। ভীত হয়ে জমে রইল তাইসিরের বলিষ্ঠ বক্ষে। আজকের সকালটা একেবারে ভিন্ন রকম, স্নিগ্ধ এবং সতেজ। আজ অনেকদিন পরে সেই চিরচেনা গন্ধ গায়ে মেখে তার মির্জা সাহেবের বুকে লেপ্টে ঘুমানোর সুযোগ পেয়েছে মেয়েটি। তাহিরারও শান্তিপূর্ণ ঘুম হয়েছে। দূর থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে যায় তাহিরার। শরীরে ভারী অনুভব করে চোখ মেলে তাকিয়ে দেখে তাইসির তাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ঘুমিয়ে আছে। তাহিরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার অগ্নি পুরুষটির দিকে। মুস্কি হাসলো তার তেজহীন স্নিগ্ধ মুখখানা দেখে। তারপর ফুরফুরে মেজাজে উঠে সালাত আদায় করে কিচেনে গেল। টুকটাক অনেক কিছুই করে নয়না নীলুর সাথে। যেহেতু তার পড়ার চাপ নেই, তাই তাবিয়া জাকিও বেশি কিছু বলে না। অনেকক্ষণ পর তাইসির ওঠার আগেই কফির মগ হাতে নিয়ে রুমে প্রবেশ করে তাহিরা। বেডসাইড টেবিলে কফির কাপটি রেখে মৃদুস্বরে ডাকল, মির্জা সাহেব উঠুন, শুনছেন? তাইসির ঘুম ঘুমো চোখ খুলে তাকালো। তাহিরাকে টেনে নিজের বুকের উপর ফেলে দিল। আকস্মিক এহেন কাজে ভরকায় তাহিরা। তড়িঘড়ি করে উঠে বসতে চাইল। তাইসির দুহাতে জড়িয়ে ধরল মেয়েটির দেহখানা। তাইসিরের মুখ আর তাহিরার মুখ একদম কাছাকাছি। নিজেদের তপ্ত শ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখশ্রীতে। ঢোক গিল তাহিরা। কম্পিত গলায় মিনমিন করে বলে, ছাড়ুন, বাবা আপনাকে ডাকছে নিচে। তাইসির কিছু বলার আগে দরজায় করাঘাত করল কেউ। ওপাশ থেকে ভেসে আসে তাবিয়া জাকির কণ্ঠস্বর। সাফি, উঠেছ? তোমার বাবা ডাকছে তোমাকে।
তাইসির ছেড়ে দিল মেয়েটিকে। উঠে গেল দরজা খুলতে। তাহিরা ছাড়া পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, শাশুড়ির উসিলায় লোকটির হাত থেকে বাঁচা গেল। সে উঠে বিছানা গোছগাছ করতে শুরু করলো। দরজা খুলতেই তাবিয়া জাকি শাড়ি গহনা হাতে নিয়ে রুমে প্রবেশ করে। তাইসির জিজ্ঞেস করল, ডেকেছে কেন ড্যাড? তোমার বড় ফুফাকে আনতে যেতে হবে এয়ারপোর্ট। তাইসিরের বড় ফুপা অসুস্থ, তাই তাকে আনতে যেতে হবে। তাবিয়া জাকি তাকালো তাহিরার দিকে। মেয়েটি তাদের দিকেই তাকিয়ে আছে। তাবিয়া জাকি মেয়েটির হাতে শাড়ি গহনাগুলো ধরিয়ে দিয়ে বলল, ধরো, আজকে এগুলো পরে যাবে বিয়েতে। তাহিরা আর চোখে তাকায় তাইসিরের দিকে। তার জন্য শাড়ি নিষিদ্ধ করা হয়েছে, তবুও কাল হলুদ অনুষ্ঠানে অনেক জোরাজুরিতে তাইসিরের অনুপস্থিতিতে শাড়ি পরতে হয়েছিল কিছুক্ষণের জন্য। এখন তো অনুমতি ছাড়া চিন্তা করাও অসম্ভব। তাছাড়া সেখানে এতগুলো লোকের মধ্যে শাড়ি পরতে অনুমতি দেবে? তাবিয়া জাকি বোধহয় বুঝলো কিছু, তাই সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, বিয়ে বাড়িতে বাড়ির বড় বউ এসব সালোয়ার কামিজ মানায় না, এগুলো পরে রেডি হও। আমি বলার পরেও যদি কেউ নিষেধ করে, চোখ রাঙায়, আমাকে বলবে। কথাটি তিনি তাইসিরের দিকে তাকিয়ে বলেন। তাহিরা তৎক্ষণাৎ হাসি মাখা মুখে শুধালো, আচ্ছা। তাইসির ছোট ছোট চোখে তাকালো তাহিরার দিকে। অমনি মেয়েটির মুখের হাসি ফুস করে উড়ে গেল। একখানা সবুজের মধ্যে কারুকাজ খচিত কাতান শাড়ি গতরে জড়িয়েছে তাহিরা। কানে ডায়মন্ড বসানো ঝুমকো, হাতে মোটা মোটা বালা, তার উপর ছোট ছোট পাথর বসানো, গলায় ডায়মন্ড বসানো নেকলেস, চোখে পড়েছে মোটা করে কাজল, ঠোঁটে লাগিয়েছে নুট কালারের লিপস্টিক। শাড়ির আঁচলটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে হাতের ভাঁজ কুচি করতে ব্যস্ত তাহিরা। শাড়ি পরতে এখন আর কারো কাছে হেল্প চাইতে হয় না তার, সুন্দর করে পরতে পারে সে। কুচিগুলো ভালো করে ভাঁজ করে পেটের কাছে গুজে দিল। আঁচলটা হাতে নিয়ে বুকের উপর দিয়ে ঠিক করতে করতে তাকালো ড্রেসিং টেবিলের আয়নায়। ড্রেসিং টেবিলের আয়নার সঙ্গে সঙ্গেই দৃশ্যমান হয় একজোড়া ধূসর রঙের চোখ, একটি গম্ভীর মুখশ্রীর অবয়ব। থমকায় তাহিরা, চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে রইল আয়নার দিকে। তাইসির বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে হাত দুটো পকেটে ঢুকিয়ে একমনে তাকিয়ে আছে তার দিকে। তাইসিরের দৃষ্টি দেখে ঢোক গিল তাহিরা। তাইসির এক পা দুপা ফেলে এগিয়ে যায় তাহিরার কাছে, গিয়ে দাঁড়ালো মেয়েটির গা ঘেঁষে জড়িয়ে যাওয়া নিঃশ্বাস নিয়ে বলল, আমি যদি এই মুহূর্তে তোমার এই সাজ নষ্ট করে ফেলি, তুমি কি রাগ করবে সুইটহার্ট? আকস্মিক তাইসিরের এহেন কথায় আগামাথা কিছুই বুঝল না মেয়েটি। প্রশ্নবিদ্ধ চোখে তাকালো তাইসিরের দিকে। তাইসির আর একটু কাজ ঘেঁষে দাঁড়ালো মেয়েটির, নিজের পোক্ত হাত বাড়িয়ে দিল মেয়েটির মসৃণ গালদয়ে। কেঁপে উঠল তাহিরা, চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল। কর্ণে ভেসে আসলো তাইসিরের ঘোর লাগা কণ্ঠস্বর, আই নিড ইউ সো মাচ সুইটহার্ট। কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে তোমাকে চাই আমার। ছুঁয়ে দিতে চাই তোমার এই নাজুক দেহখানা। অনুমতি দেবে তোমাকে গভীর স্পর্শের? তাইসিরের এহেন কথায় চমকে গেল তাহিরা। একচোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে যায় তার বক্ষ পিঞ্জরের হাড়। শরীরের ঝংকার দিয়ে উঠিয়ে তাহিরা, বিদ্যুৎ খেলে যায় গোটা তনুতে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নিমেষেই। বুকের ভেতর কেমন ধ্রিম ধ্রিম শব্দধ্বনি তুলছে, শিরদাঁড়াবে নেমে যাচ্ছে কলকলে স্রোত। বুকের ভেতর কাঁপছে, স্পন্দন থমকে আছে। কথা বলো সুইটহার্ট, একবার কাছে টেনে নাও আমায়। গোটা তুমিটাকেই চাই আমার। তাহিরা উত্তর দিতে ব্যর্থ। অনুভূতির তাণ্ডবে তার সবকিছুই জট পাকিয়ে যাচ্ছে। মাথা নুইয়ে রেখেছে সে, সব কথা দলা পাকিয়ে আটকে আছে গলা দয়ে। তাইসির অধৈর্য হয়ে শাড়ি ভেদ খাড়ে খামছে ধরে মেয়েটির উদরের দুপাশ। ঘাবড়ে গেল তাহিরা, আতঙ্ক ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। তাইসিরের শক্তপোক্ত হাত টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মেয়েটিকে, কণ্ঠস্বর শীতল অথচ রুক্ষ। আমার হতে এত শঙ্কা তোমার? এখনো মন থেকে মেনে নিতে পারোনি আমায়? কেন কষ্ট দিচ্ছ সুইটহার্ট? তুমি বুঝতে পারছো না আমার দহন? বুঝতে পারছো না চলে পড়ে যাচ্ছি আমি? ভীত চোখে তাকালো তাহিরা, ঢোক গিলে জোর করে গলাটা ভেজালো। কাপা কাপা গলায় মিনমিন করে বলে, এখন মা ডাকতে আসবে, বিয়ে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, রাত। থেমে যায় তাহিরা, গলা দিয়ে আর বাকিটুকু বের করতে পারে না। তাইসির ঘাড় ঘুরিয়ে চাইল দেয়ালের বিশাল ঘড়িটির দিকে। সময় দুপুর 11:45। বরযাত্রী যাবে 1টায়। ফের তাকালো মেয়েটির ভীত মুখশ্রীর দিকে। মেয়েটির গলার হাড়খানা খুলতে খুলতে বলল, ভালোবাসতে সময় স্থান ম্যাটার করে না সুইটহার্ট। বরযাত্রী যাবে 1টায়, হাতে সময় আছে 1 ঘন্টা। তোমাকে ভালোবাসার জন্য 1 ঘন্টা যথেষ্ট নয়?
নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে তাহিরা। হৃৎপিণ্ডের রক্তনালীতে বয়ে চলেছে এক হিমেল হাওয়া। তাইসির অপেক্ষা করে আড়ষ্ট হয়ে মিয়ে গেল তাহিরা তুতলিয়ে বলে, আপনাকে আমার ভয় লাগে। আপনি আপনি তাইসির তর্জনী দ্বারা তাহিরার ঠোঁট স্পর্শ করে চুপ করিয়ে দেয়। ঢোক গিলে নেশাত্মক গলায় বলে, ভয় নেই সুইটহার্ট, আল বি দ্য জেন্টল তাইসির সাফান মির্জা। কথা শেষ হতেই চট করে কোলে তুলে নিল। বেডে নিয়ে আস্তে করে শুইয়ে দেয় মেয়েটিকে। তাহিরার প্রাণ গলায় চলে এলো। তাইসির মেয়েটির গালদয়ে ঠোঁট ছোঁয়াতেই নিঃশ্বাসে জড়িয়ে আসে মেয়েটির। তাইসিরের সুঠাম দেহ ঘনিষ্ঠ হতে লাগলো। তাইসির মেয়েটির কোমল ওষ্ঠযুগলে মত্ত হয়ে গেল। দীর্ঘ সময় চুমু খেয়ে তাকালো মেয়েটির রক্তশূন্য মুখের ওপর। ছোট্ট শরীরখানা থরথর করে কাঁপছে। ঝুঁকলো মেয়েটির মুখের কাছে, টুকরো টুকরো চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো মেয়েটির পুরো মুখশ্রীতে। হাত বাড়িয়ে সরিয়ে ফেললো মেয়েটির শাড়ির আঁচল, মুখ গুজে দিল মেয়েটির বক্ষ ভাঁজে। তীব্র লজ্জায় ঝাঝা করে উঠল তাহিরার দেহখানা, গরম হয়ে উঠল গালদয়। তাইসির মুখ তুলল, ব্যস্ত হাতে দেহ থেকে টেনে টুনে খুলে ফেললো ধূসর রঙের শার্টখানা, ছুঁড়ে ফেলে দিল কোথায় একটা। একইভাবে অধৈর্য হাতে খুলে ফেললো মেয়েটির শাড়িখানাও। ভয় এবং সীমাহীন লজ্জায় গুটিয়ে যেতে চাইল মেয়েটি। অবচেতনে ঠেলে সরাতে চাইল দেহের ওপর আধিপত্য জমানেও তাইসিরকে। তাহিরার এহেন ছটফটানিতে বিরক্ত হয় তাইসির। সহসা মাথা তুলিয়ে চাইল সে। আবছা আলোয় তার অশান্ত দৃষ্টি পড়ল প্রিয়সীর ভয় লজ্জা মিশ্রিত মুখে। তাইসির মেয়েটির ঘাড়ে চুমু এঁকে দিয়ে ফিসফিস করে হাসকি স্বরে বলল, ডোন্ট ডিস্টার্ব সুইটহার্ট, নয়তো হাত বাঁধতে বাধ্য হব। লজ্জা মিশ্রিত চাহনিতে চোখ খুলে তাকালো মেয়েটি। কিছু বলার তাগিদে আলগা করল চেপে রাখা অস্ত্রদয়, কিন্তু প্রতিউত্তর করার ন্যূনতম সুযোগটুকুও পেল না মেয়েটি। কোমল তনু জুড়ে হালাল পুরুষটির উৎসাহিত স্পর্শে তলিয়ে যেতে আরম্ভ করল। অসাড় হয়ে পড়তে শুরু করে মেয়েটির নাজুক শরীরখানা। তাইসিরের কাছে বাধা দেয়ার হাত দুটো পুরুষোত্তম হাতের মাঝে পিষে গেল বিছানার সহিত। পরবর্তীতে আর কোনো প্রকার বাধা দেওয়ার কোনো প্রচেষ্টা চালাতে পারে না মেয়েটি। বড় সাবলীলভাবে নিজের সঙ্গে জড়িয়ে নিল পুরুষোত্তম উন্মুক্ত দেহখানা। সেই অনুভূতি পূর্ণতা, যেই অনুভূতি অর্পিত হয়েছে পরস্পরকে ঘিরে, আরও একবার মিলিত হয় নির্দয় পুরুষটির বক্ষপিঞ্জরে। তবে একেবারে অনুভূতি ভিন্ন, স্পর্শ ভিন্ন, ভিন্ন তার অগ্নিপুরুষের সান্নিধ্যের অস্তিত্ব। শেরওয়ানি মাথায় পাগড়ি পরে বরবেশে বসে আছে তাজিন। অপেক্ষা শুধু তার প্রিয়তমার জন্য। ললারিয়ে ভাস করে বারবার তাকাচ্ছে গেটের দিকে। মেয়েটি বড্ড অলস। প্রথমে তো তার জীবনে এসেছে দেরি করে, এখনও তার হতে দেরি করছে। তাজিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হলো কনের। ফুল বিছানো লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসছে যারা। দু হাতে লেহেঙ্গা উঁচু করে তুলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে স্টেজের কাছে। কপালের ভাঁজ শিথিল হলো তাজিনের। ঘোমটায় আবৃত প্রিয়তমার মুখখানা দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। যারার দুজন কাজিন যারাকে বসিয়ে দিল তাজিনের পাশে। যারা বসতেই একটা সুন্দর ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল তাজিনের। চোখ বন্ধ করে অনুভব করলো সেই ঘ্রাণ। তাজিন মেয়েটির কানের কাছে ঝুঁকে নিচু স্বরে বলে, এত দেরি কেন করো সব সময়? আমাকে অপেক্ষা করাতে ভালো লাগে? তোমাকে এক নজর দেখার জন্য কখন থেকে মরিয়া হয়ে আছি আমি জান। আমার দিকে তাকাও জান, তোমার বধূ বেশে মুখটা দেখতে চাই আমি। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? দেখছেন না চারিদিকে কত ক্যামেরা? তাছাড়া সবাই কি ভাবছে? চুপচাপ বসে থাকুন, পরে যত ইচ্ছা দেখে নিয়েন। নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল যারা। যারার কথা শুনে মৃদু গলায় ধমকে ওঠে তাজিন। কে কি ভাববে আই ডোন্ট কেয়ার, আমি তো। বাকি কথা শেষ করার পূর্বেই কাজী এসে বসলো বিয়ে পড়াতে। যথাযথ নিয়মে বিয়ে পড়ানো শুরু হলো। কাজী প্রথমে যারাকে তাড়া দিলেন কবুল বলতে। যারা বুকের ভেতর কেমন লাগছে, চোখের পানিতে মসৃণ গালদয় ভিজে যাচ্ছে অবিরাম। এই অশ্রু ভালোবাসার মানুষকে নিজের করে পাবার নাকি আপনজন ছেড়ে যাবার বুঝতে পারছে না সে। গলার ভেতর আটকে আছে শব্দস্বর। কাজী আবার তাড়া দিলেন কবুল বলতে। তাজিন সকলের অগোচরে হাত রাখত ওনার নিচে যারার হাতটির ওপরে। তাজিন অনুভব করে মেয়েটির শরীর কাঁপছে। তাজিন শক্ত করে ধরে মেয়েটির হাতখানা, নিচু স্বরে বলে, কবুল বলো জান, তোমাকে হালাল রূপে পাওয়ার জন্য তীব্র অপেক্ষা করছে তোমার ডক্টর। যারা ঢোক গিল কম্পিত গলায় ধীরে ধীরে তিন কবুল বলল। কাজী একইভাবে তাজিনকেও বলল কবুল বলতে। তাজিন অবিলম্বেই বলে দিল কবুল। 10 লক্ষ টাকা দিনমোহর নগদ পরিশোধ করে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো।
আপনি কি বিবাহিত? নিরিবিলি এক সাইডে দাঁড়িয়ে আশার সাথে কথা বলছিল নিশাদ। মূলত আশার লেহেঙ্গার ফিতে খুদে গিয়েছিল, সেটা ঠিক করে দিচ্ছে নিশাদ। হঠাৎ অপরিচিত পুরুষের কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে চাইল একটি লম্বা চওড়া যুবক দাঁড়িয়ে। নিশাদ ভ্রুকুটি করে তাকালো, লোকটিকে জীবনে দেখেছে কিনা সন্দেহ। নিশাদ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, জি, আমাকে বলছেন? হ্যাঁ, নিশি রাইট? কিছুটা অবাক হলো নিশাদ। জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি আরাব, রূপার ক্লাসমেট। সে সুবাদে চেনা আপনি। আমি যতটুকু জানি আপনি অবিবাহিত, তবে সাজসজ্জা একদম বিবাহিত। ডোন্ট মাইন্ড, তাই জানতে চাওয়া। একটি গোলাপি কালারের জামদানি শাড়ি পরেছে নিশাদ। হাতে কানে গলায় পরেছে গোল্ডের গহনা। কোমর ছুঁই ছুঁই চুলগুলো ছেড়ে দিয়ে কানে গুজে একটি গোলাপ। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সে ইচ্ছে করে বিবাহিত মেয়েদের মতো সেজেছে, আর সে তো বিবাহিত মেয়েই। লোকটির কথায় মহাবিরক্ত নিশাদ। তবে রূপার ক্লাসমেট শুনে কিছু বলল না। আশা খেয়াল করলো নিশাতের শাড়ি ভেদ করে বেরিয়ে আছে ফর্সা মেদহীন পেট, আর সেদিকেই তাকিয়ে আছে আরাব নামের ছেলেটি। নিশাতের সেদিকে খেয়াল নেই। সে মাথা ডুবিয়ে রেখেছে হাতের মুঠোয় থাকা ফোনে। মূলত আরাব নামের ছেলেটির কথা ইগনোর করার জন্যই এই পন্থা অবলম্বন। নিশাত ভেবেছে লোকটি চলে গেছে, তাই আদিবার সাথে চ্যাটে কথা বলছে টুকটাক। আশা বিষয়টি ইশারা করতে চাইল নিশাদকে। তার আগেই কেউ থাবা মেরে নিশাদকে টেনে হেসড়ে নিয়ে গেল মির্জাবাড়ির বুকিং করা কক্ষের দিকে। কলারে খপ করে থাবা বসায় চমকে উঠল আরাফ। কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড আক্রোশে টেনে নিয়ে গেল দুই শক্তপোক্ত দুই যুবক। আর আশা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। ফ্লোরে অবহেলায় পড়ে রয়েছে নিশাদের ফোনটি। আশা কোনো মতে ফোনটি উঠিয়ে ফাঁকা মস্তিষ্কে ছুটে যায় তাহিরার উদ্দেশ্যে। তার ভাই যে ভীষণ রেগে আছে বেশ বুঝতে পেরেছে সে। যদি তার মিষ্টি ভাবির সাথে কিছু করে বসে ভেবেই ছোটার গতি বাড়ালো। ফাঁকা রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে বন্ধ দরজার সাথে ঠেসে ধরে মেয়েটিকে। হতভম্ব নিশাদ এখনো বুঝতে পারছে না কি হয়েছে তার সাথে। কেমন একটা ঘোরের মাঝেই আছে। পেটে জ্বালা পোড়া অনুভব করতেই চমকে উঠল সে। তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো সাইফ দাঁড়িয়ে। সাইফের চোখ দেখে ফের চমকালো। রাগান্বিত দুটো চোখে ক্রোধান্বিত দাবানলে বহির্ভূত স্পষ্ট। সাইফকে হঠাৎ রেগে যেতে দেখে হতবাক হলো নিশাদ। সাইফ ফের খামচে ধরল মেয়েটির উন্মুক্ত পেট। তীব্র ব্যথায় চোখ খিচে মৃদু আর্তনাদ করে উঠল নিশাদ। শাড়ি সামলাতে পারিস না, তাহলে পড়েছিস কেন? এই তোকে কে পারমিশন দিয়েছে বিয়ে বাড়িতে শাড়ি পরতে? বল, কার পারমিশন নিয়ে পড়েছিস? হিজাব কই তোর? ছেলেদের পেট দেখাতে ভালো লাগে? মজা পাস? তোর এই সাজসজ্জা শুধু আমার জন্য, অন্য কেউ কেন দেখবে বল? প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে সাইফ। হতভম্ব নিশাদ চমকে গেল সাইফের কথায়। এই প্রথম তাকে তুই সম্বোধন করেছে। কাকে দেখিয়েছে তার পেট? কি বলছে সাইফ? পেটের ব্যথায় কুকিয়ে উঠল নিশাদ। চোখ ফেটে জল গড়িয়ে পড়ে কম্পিত গলায় থেমে থেমে বলে, এমন করছো কেন? কি করেছে আমি? কাকে পেট দেখিয়েছি? আমি তো... বলতে বলতে নিজের পেটের কাছে হাতড়ে দেখল নিশাদ। পিন দিয়ে আটকে রেখেছিল যেটা এখন আর নেই। সাইফের হাত এখনও সেভাবেই শক্ত করে চেপে ছটফট করে উঠল নিশাদ। নিজের ভুল বুঝতে পেরে ছলছল চোখে তাকিয়ে ভেঙ্গুর গলায় বলল, লাগছে আমার সাইফ, ছেড়ে দাও প্লিজ। আমি ইচ্ছে করে শাড়ি পরিনি, আপু জোর করলো বলে পরেছিলাম। আপু পিন দিয়ে ভালো করে আটকে দিয়েছিল, নয়তো কোথাও মেয়েটির মুখের বুলি শেষ করার আগেই চোয়াল চেপে ধরল সাইফ। ক্রোধে কাঁপছে সে। গজগজ করতে করতে বলে, তুই কেন পড়বি? তোকে বলেছিলাম না তোর সব সৌন্দর্য কেবল আমার জন্য? পরপুরুষকে কেন দেখালি? এখানে এখনো আমার স্পর্শ লেগে আছে, অন্য কেউ কেন দেখবে? কেন কেন কেন? নিশাদের মনে হচ্ছে দাঁতের সাথে গালের চামড়া লেগে যাচ্ছে। ব্যথায় ছটফট করছে, চোখ গড়িয়ে পড়ে অশ্র। সাইফের ক্রোধ দেখে ভয় পাচ্ছে। সে তো ইচ্ছে করে করেনি কিছু। ঠিক তখনই দরজায় কড়াঘাত হলো। ওপাশ থেকে ভেসে আসলো তাহিরার অস্থির কণ্ঠস্বর। সাইফ এক প্রকার ছুঁড়ে মারে নিশাদকে। পড়তে পড়তে বেঁচে যায় নিশাদ। সাইফ দরজা খুলেই তাহিরা হুড়মুড় করে ঢুকে পড়ল। মৃদু গলায় বলল, দুঃখিত ভাইয়া আপনাদের মাঝে আসার জন্য। দেখুন, শান্ত হন আপনি। আমি সবটাই শুনেছি। এখানে নিশুর দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আপনি তো জানেন ও মেয়ে, আর আপনি তো জানেন ও কেমন মেয়ে। ও তো শাড়ি পরতে চাইনি, জোর করলো বলে পড়েছে।
সাইফ তাকালো নিশাতের দিকে। মেয়েটি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাইফ জানে তার স্ত্রী কেমন, কিন্তু ওই ছেলেটির নজর কেন পড়ল তার আমানতে। সে এখানে সম্পূর্ণ নিশাতকেই দোষী মনে করে। শাড়ি পরেছে, খেয়াল থাকবে না কেন? আবার এই অবস্থায় দাঁড়িয়েছিল ছেলেটির কাছে। ফের চোখের রাগ হানা দেয়। তাহিরার দিকে তাকালো সাইফ, থমথমে গলায় বলে ওঠে, 5 মিনিটের মধ্যে ওর এই পোশাক চেঞ্জ করতে বলবে, নয়তো আমি কি করব নিজে জানি না। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিশাত ডুকরে কেঁদে উঠল। তাহিরা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল ব্যাগের কাছে। প্রয়োজনে লাগতে পারে বলে নিশাত আগে থেকে এক্সট্রা পোশাক নিয়ে এসেছিল। সেটা বের করতেই বেরিয়ে এলো একটা গাউন। তাহিরার ব্যাগ থেকে একটা হিজাব বের করে তাহিরা সেটা এগিয়ে দিয়ে বলল, ধর, এগুলো ঝটপট পর, ওয়াশরুমে যেতে হবে না। শাড়ি ভিজে যাবে, এখানে বসেই চেঞ্জ কর। নিশাত সেটাই করল। আগে শাড়িটি শরীর থেকে আলাদা করলো। অমনি ঘাড়ের, কাঁধের, বুকের উপরের লালচে দাগ বেরিয়ে এলো, যেগুলো এখন অনেকটাই কালচে হয়ে গেছে। বিব্রত বোধ করে তাহিরা। এগুলো কিভাবে কখন হয়েছে বেশ ভালো করেই জানা তার। নিজের অস্বস্তি দূরে ঠেলে তাহিরা বলে উঠল, আচ্ছা নিশু, তোর মনে হচ্ছে না তুই পরিবারকে ঠকাচ্ছিস? তাদেরও তো অধিকার আছে সবটা জানার, তাই না? এত তাড়াতাড়ি তোদের এই গভীরে যাওয়াটা ঠিক হয়েছে? আমি জানি বিয়েটা গোপন করে অন্যায় করেছি আমি। ভাইয়ের বিয়েটা শেষ হোক, তারপর সবটা বলবো সবাইকে। আর তোর কি মনে হয় তার এই সম্পর্ক না মেনে ভেঙে ফেলতে চাইলে আমি তাই করব? আমি তোর সেদিনই হয়ে গিয়েছি যেদিন ওর নামে কবুল পড়েছি। যেখানে হৃদয় হৃদয় মিলন বহু আগেই হয়ে গেছে, সেখানে দেহের মিলন হলে ক্ষতি কি? আমি তো তারই। সঙ্গে সঙ্গে খুবই সুন্দর এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠে নিশাত। তাহিরা অবাক হলো নিশাতের ভালোবাসার জোর দেখে। যদিও সে বহু আগে থেকেই জানে সাইফ এবং নিশাত একে অপরকে কতটা ভালোবাসে। এই তো কিছু মুহূর্ত আগেও প্রেমিক পুরুষের আঘাত সহ্য করতে না পেরে কাঁদল, আর এখন কতটা দৃঢ়ভাবে জানান দিচ্ছে সেই ব্যক্তিকে ঠিক কতটা ভালোবাসে। তাইসিরের তীক্ষ্ণ দৃষ্টি খুঁজে চলেছে কাউকে, তবে কোথাও তার অস্তিত্ব নেই। সেই দুপুরের পর আর দেখা হয়নি মেয়েটির সাথে। হয়নি বলতে সরাসরি দেখা বা কথা হয়নি। দুপুর থেকেই তাবিয়া জাকির পাশাপাশি থেকেছে মেয়েটি। তার উপস্থিতি টের পেয়েও গুরুত্ব দেয়নি, তাকায়ওনি একবার। তাইসিরের তীক্ষ্ণ মস্তিষ্ক ঠিকই ধরে ফেলে মেয়েটির ইগনোর। মেয়েটি দুপুর থেকেই ইগনোর করছে তাকে। দুপুরে তাহিরার পেন হচ্ছিল দেখে মেয়েটিকে পেন কিলার দিয়ে বাহিরে গিয়েছিল সে। এসে আর কক্ষে পায়নি মেয়েটিকে। তাহিরার এই ইগনোর করা সহ্য হচ্ছে না তাইসিরের। অসুখী তুমি, কাকে করছো সাফি? আরুকে দেখছে ওকে? কামরুজ্জামান মির্জার কথায় কোনো ভনিতা না করেই জানতে চাইলেও তাইসির। কামরুজ্জামান মির্জার সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে বলে, সে তো প্রথম গাড়িতেই রূপা নিশাতের সাথে চলে গেছে বাড়িতে। চল শক্ত হলো তাইসিরের। মেয়েটির সাহস দেখে হাতের মুঠো শক্ত হলো। আসার সময়ও তাকে এড়িয়ে আগে আগে চলে এসেছে, যাবার সময়ও একে ভুল করাতে ক্ষিপ্ত হলো মন। কামরুজ্জামান মির্জার কথার উত্তর না দিয়েই গটগট করে চলে গেল সে। কামরুজ্জামান মির্জাও চলে গেল তার কাজে। ছেলের মতিগতি বোঝার সাধ্য নেই তার। রাত প্রায় 10টা পেরিয়ে 11টার ঘরে। তাজিন দাঁড়িয়ে আছে তার রুমের সামনে, আর তাকে বাধা দিয়ে দাঁড়িয়ে আছে একদল কাজিন। কি আশ্চর্য, তার রুমে ঢুকতেই তাকেই বাধা দিচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে তাকে। তাজিন বিরক্ত, মহাবিরক্ত। তার সব কাজে বাগড়া দেওয়ার জন্য কেউ না কেউ থাকেই। এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করে আনলো, এখন বাসর ঘরে ঢুকতে পারছে না। ওদিকে রাত পেরিয়ে যাচ্ছে, তাজিন ঢের বুঝতে পারছে আজকে আর তার কপালে বাসর হলেও রাত হবে না, বাসর সকাল হবে। কত স্বপ্ন তার বাসর রাত নিয়ে। এবার বিরক্ত হয়ে বলল, দূর বল, পথ ছাড় তো, আমার বউ অপেক্ষা করছে বাসর করার জন্য। ভিতরে বসে কথাটা শুনেই হকচকায় যারা। নির্লজ্জ লোকটি তার মান সম্মান আর আস্ত রাখলো না। কাজিনরা কিছু মনে করলো না তাজিনের কথায়, তারা অভ্যস্ত। 10,000 টাকা না দিলে আজকে রাতে আর এই রুমে ঢুকতে পারবে না। আর কতবার বলবে? হ্যাঁ, এই তোরা চল তো, এই কিটটা লোক এখানে দাঁড়িয়ে থাকুক সারা রাত। দরজায় বড় একটা তালা ঝুলিয়ে রাখা, চাবি কার কাছে জানা নেই তাজিনের। তবে এরা যে তাকে টাকা ছাড়া ছাড়বে না বেশ বুঝতে পারছে সে। তাজিন ভাবলো কিছু, তারপর ছোট বাঁকা করে হাসলো। এত কাঠখড় করে বিয়ে করলো সে, বাসর তার আর টাকা দিবে এদের? নো ওয়ে। পকেট থেকে মানিব্যাগ বের করে তার মধ্য থেকে বের করে আনে একটি এটিএম কার্ড, সেটা বাড়িয়ে দিয়ে বলে, নে ধর এই টাকা, একেবারে কার্ড সহ দিয়ে দিলাম। বউয়ের থেকে তো আর টাকা বেশি নাও।
কার্ড হাতে পেয়ে খুশি দিয়ে আতোহারা কাজিনরা তালা খুলে দিয়ে কার্ড নিয়ে হইচই করতে করতে চলে গেল। তাজিন শুরুত করে ঢুকে কক্ষের ভেতরে দরজা বন্ধ করার শব্দে নড়ে চড়ে বসলো যারা। এতক্ষণ কান পেতে বসেছিল বাহিরের দিকে। তাজিন তাকালো, ফুলের গন্ধে ম ম করছে পুরো ঘর। ফুল বিছানো বেডের মাঝখানে একটা লাল টুকটুকে বউ ঘোমটা দিয়ে বসে আছে। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার কাছে, গিয়ে বসলো মেয়েটির কাজ ঘেঁষে। যারা মৃদু স্বরে সালাম দিল তাজিনকে। তাজিন ছোট্ট করে উত্তর দিয়ে আস্তে আস্তে করে মেয়েটির ঘোমটা উঠিয়ে ফেলল। আস্ত একটা চাঁদ তার বিছানায়, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো মাশাআল্লাহ। যারা চোখ বন্ধ করে চাদর খামছে বসে আছে, তার কেমন যেন লাগছে, অচেনা অনুভূতি। তাজিন দেখলো প্রিয়তমার লজ্জায় রাঙা মুখ। যারা আস্তে আস্তে চোখ মেলে তাকালো। তাজিন শোধালো, সাজসজ্জা রেখে দিয়েছো আমার জন্য? আপনি দেখতে চেয়েছিলেন তাই। ছোট্ট করে উত্তর দিল যারা। তাজিন ভ্রু কুঞ্চিত করে আমার জন্য? যারা মাথা নাড়ালো, মানে তার জন্যই। তাজিন হাসে। তাহলে আমি এই সাজ নষ্ট করলেও ক্ষতি নেই, তাই না? লজ্জায় মাথা নিচু করে ফেলতো যারা। ঠিক তখনই বাহির থেকে প্রচণ্ড জোরে দরজা ধাক্কানোর শব্দ হলো। চমকে ওঠে যারা। বাহির থেকে শোনা গেল কতগুলো ক্ষিপ্ত কণ্ঠস্বর।